আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হবার কথা, কিন্তু যেহেতু এটা পৃথিবীর সেরা নির্বাচন, অলরেডি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে রীতিমতো রেজাল্ট শিট পর্যন্ত রেডি হয়ে আছে। ইনুস ম্যাজিক বলে কথা। এতদিন আমরা রাতের ভোটের কথা শুনেছি, বিশেষ করে 2018 সালে রাতের নাকি ভোট হয়েছিল, কিন্তু আজ অবধি আমরা একটা ভিডিও ফুটেজ পাইনি যেখানে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে রাতে ভোট হচ্ছে। এই অপপ্রচার যখন চলছিল, এবার আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আজকে আমি আপনাদের ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখাবো, এই ক্লিপগুলো প্রমাণ হিসেবে থাকুক। এখন একটা নতুন সমস্যা হয়েছে যে কিছুদিন পর পর ইন্টারনেট থেকে, অনলাইন থেকে এইসব অপরাধের চিহ্ন যেসব ভিডিও আছে সেইগুলো ক্লিয়ার করা হয়, সেগুলো রিমুভ করা হয়। আপনি দেখবেন যে ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো মব জাস্টিস, যতগুলো অন্যায় হয়েছে, অধিকাংশ ভিডিও কিন্তু এখন আর অনলাইনে পাওয়া যায় না। তো এই যে মানে ভোটটা যে সন্ধ্যা থেকে হচ্ছে, রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই রেজাল্ট, এই ভোটের ফলাফল আগের থেকে তৈরি হয়ে আছে, সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। গণভোটের ব্যালট পেপারও পাওয়া গেছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে সিল মারা হচ্ছে। সিল মারা ব্যালটের ছবি পর্যন্ত আমাদের কাছে এসেছে। তো এই যদি নির্বাচন হয় তাহলে আপনারা কি করবেন? একটা নির্বাচিত সরকারকে জঙ্গি অভ্যুত্থানের মধ্যে সরানো হলো, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হলো, মানবাধিকারের কথা বলা হলো, কত কিছু বলা হলো, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা দেখছি যে 12 তারিখের নির্বাচন, 11 তারিখ সন্ধ্যা থেকেই ভোট প্রদান শুরু। আরো খুব ইন্টারেস্টিং হলো যে কাল সারা রাত বাংলাদেশের প্রতিটি আসনে টাকা উড়েছে। একটি সূত্র আমাকে জানিয়েছে যে কাল রাতে এবং দিনে, একদিনে প্রায় 3,000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবং একটা গোয়েন্দা সূত্রে কালকে কিছু রিপোর্ট পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, যেমন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পাওনা টাকা যেন ঠিক মতো প্রদান করা হয়, মানে কাউকে যেন না ঠকানো হয়, কাউকে যেন বঞ্চিত না করা হয়। এই যে একটা ভিডিওতে দেখলাম যে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জামাত নেতার বাড়ি, অর্থাৎ এই সংগঠনটার পক্ষ থেকে, এই জামাত ইসলামের পক্ষ থেকে একটা বাজেট করা হয়েছে যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে, এবং সবাইকে সেই টাকাটা ঠিক মতো দিতে হবে। পরশুদিন আমাকে একজন চিটাগাং থেকে ফোনে বলছিলেন যে ওই আমি একটা ভিডিও করেছিলাম যে পরিবার প্রতি 15,000 টাকা দেওয়া হবে। তো সেই লোক আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে, খুবই মূল্যবান কথা, যে বলেছে যে জামাত বলেছে 15,000 টাকা তারা পরিবার প্রতি দেবে, তো যার কাছে এই টাকাটা দেবে জামাতের সংগঠনের, সে ঠিক যে 15,000 টাকা ওই পরিবারকে দেবে। কিন্তু এই টাকাটা যদি বিএনপির কাউকে দেওয়া হতো, তাহলে দেখা যেত যে সে 1,000 টাকা ওই পরিবারকে দিছে আর 14,000 টাকা তার নিজের পকেটে রেখেছে। সুতরাং জামাতের ইসলাম এই যে টাকার খেলা চলতেছে, বিএনপির অনেকেও টাকা নিয়ে ধরা পড়েছে। তো জামাত খুব অর্গানাইজড, এবং যে জামাত যে টাকাটা কমিট করেছে যাকে দেওয়ার, সেই টাকাটা সেখানে সেই পরিবারে পৌঁছে যাচ্ছে। এটা হলো জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠনের ডিসিপ্লিন, মানে অন্যায়গুলো তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে করে থাকে। আরো নতুন কিছু বিষয়, যে জামাতের যেহেতু ক্যাডার সংখ্যা লিমিটেড, আমি আগেও বলেছি যে তাদের ক্যাডার একদম যা আছে, যেমন ধরেন চট্টগ্রামে একটা মিটিং হবে, তারা চট্টগ্রামে আশেপাশে সব জায়গা থেকে ক্যাডার আনবে। যদি চট্টগ্রামে একই সময়ে 4টা মিটিং হয়, তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়, তখন ওই একই লোক 4 ভাগে ভাগ হয়ে যায়। তো এবার এই নির্বাচনে তাদের প্রচুর ম্যান পাওয়ার লাগছে, কিন্তু যেহেতু তাদের সদস্য সংখ্যা সব লিমিটেড, তাদের ভোটের সাপোর্ট 6-7%, সর্বোচ্চ 10%। তো এবার তারা রোহিঙ্গা শিবির থেকে প্রচুর রোহিঙ্গা ভাড়া করেছে তাদের ভোটে খাটবার জন্য। অনেক রোহিঙ্গাই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে তারা
ঠিক করেছে বেশ কিছু কেন্দ্র তারা পুড়িয়ে দেবে। কেন্দ্র পুড়িয়ে এই দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে, কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করত। বিএনপির অবশ্য নির্বাচনের বর্জনের প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আর বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তারা পার্টিসিপেট করতো না, এবং বিএনপির সাথে জামাতও থাকতো। এই বিএনপি জামাত মিলে তারা ভোটের আগের দিন রাতে ব্যাপক সন্ত্রাস করতো। 2014 সালের যে নির্বাচন হয়েছিল সেখানে কয়েক হাজার স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র হবে বলে। তো এবার আওয়ামী লীগের একটা বিষয় হয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট প্রতিহত করা বা কোনো সন্ত্রাসের দিকে যায়নি। আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা ভোট বর্জন করেছি, আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা পাঠিয়েছি, সুতরাং আমরা আশা করি তারা ভোট দেবে না, কিন্তু আমরা কোনো সন্ত্রাসী পথে যাব না। আওয়ামী লীগ আসলে এই সন্ত্রাস, হঠকারী সিদ্ধান্ত এগুলো যায় না, এবং আওয়ামী লীগ বলেছে যে এটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু জামাত, যেহেতু তারা নিজেরা আগে ভাঙচুর করছে, তারা এই কেন্দ্র পোড়ায়, বেশ কয়েক জায়গায় কেন্দ্র পোড়াইছে, এবং স্বভাবতই মানুষ মনে করবে বোধহয় আওয়ামী লীগ করেছে, কিন্তু সেই কেন্দ্র পোড়াতে গিয়েও তারা ধরা পড়েছে। মানে এমনই কপাল। এখন যে আশঙ্কাটা হলো যে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস মরিয়া, জেনারেল ওয়াকার সেও মরিয়া, কিন্তু সে আবার তারেক রহমানের সাথে ভাঁজ খাচ্ছে, তারেক রহমানকে বোঝাচ্ছে যে স্যার আমরা আপনার সাথে আছি, কিন্তু তলে তলে জামাত। এখন ভয়টা হলো যে আলটিমেটলি যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে সেখানে জামাতকেই মেজরিটি আসনে বিজয়ী দেখানো হবে কি না। বিএনপি বলেছিল তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র পাহারা দেবে, কিন্তু আজকে এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে তো মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বোধহয় ক্ষমতায় চলে গেছে এই আনন্দে কাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। না হলে জামাত এত 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 অপকর্ম করলো, এর খুব কমই বিএনপি ধরতে পেরেছে। সুতরাং আপনারা রেডি থাকেন, কোক, পপকর্ন এসব নিয়ে বসে থাকেন, খেলা চলছে। এবং আজকে ওরা যেটা করেছে, ওরা অপকর্মগুলো কাল রাতেই সেরে ফেলেছে। আজকে আমাদের কিছু বিদেশি পর্যটক এসেছে, পর্যটকই আমি বলি যদিও তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এসেছে। তারা এই ঘুরবে, তাদের কোথায় কোথায় যাবে এগুলো ফিট করা আছে। তারা দেখেন একটা রিপোর্ট দিবে যে আসলেই বিশ্বের সেরা নির্বাচন করেছে ডক্টর ইউনূস। কি আর বলবো, এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষের কপাল। আপনাদের কপালে এই লেখা আছে। আপনারা তো শেখ হাসিনাকে সহ্য করলেন না, শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করলেন, দেশটাকে স্বর্গ বানাবেন, এক ইউনূসের মতো এক ডাকাত ভণ্ড সেই লোকটাকে এনে বাংলাদেশকে ধ্বংস করলেন, এবং তার কফিনের শেষ পেরেকটা মারা হলো এই নির্বাচনে। আজকে একটি ভোট বাংলাদেশে, এটি একটি গণভোট যেটি বাংলাদেশের সংবিধানে নেই, এবং আরেকটি হচ্ছে সাধারণ নির্বাচন, যেই নির্বাচনটিতে বাংলাদেশ নামে যে দেশটি স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়েছে, এই দেশটিকে একটি ফকিন্নি রাষ্ট্র থেকে একটি মধ্য আয়ের দেশে উন্নত করেছে। যে দেশের মানুষে ভাত পেত না, যে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান ছিল না, সেই দেশটিকে একটি মধ্য আয়ের দেশ করা, মাটির ঘর থেকে টিনের ঘর এবং পাকা ঘর তৈরিতে যেই দলটি এই দেশকে, এই সমাজকে নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামীকাল একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তার মানে মোট জনগোষ্ঠীর 50% বাংলাদেশে যদি আপনি 1971 সাল থেকে আজকে পর্যন্ত দেখেন, বাংলাদেশে এভারেজে সবচেয়ে বেশি যে দলটি ভোট পায় সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগকে বাইরে রেখে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুলদের এই বাটপাতদের ভোটে বাংলাদেশ, এই বাটপাতদের পরিকল্পনায় বাংলাদেশে একটি ভোট হতে যাচ্ছে, যে ভোটটি মূলত গণভোট বলা যাবে না, জনভোটও বলা যাবে না, বলা যাবে একটি প্রহসনের নির্বাচন। এই দেশটিকে পরাজিত করার জন্য, এই দেশটিকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার জন্য এই নির্বাচনটি আয়োজন করা হয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, বাউল, বাটিয়ালি, মুর্শিদি গানের শিল্পী,
বাংলাদেশের হাজার বছরের যে সাংস্কৃতিক ধারাবাহিকতার ঐতিহ্য যারা রক্ষা করে, তারা পীর, মাশায়েক, অলি, গাউস, কুতুব, তারা এই নির্বাচনটিকে বর্জন করেছে। তার মানে হচ্ছে মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ভোট যারা পায় তারা নির্বাচিত হয়, কিন্তু এবার মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নির্বাচনে নেই। তাহলে বুঝতে পারেন এটা হচ্ছে সংখ্যালঘিষ্ঠের একটি ভোট। তো এই ভোট আপনারা বলতে পারেন যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়েছেন 2 বার, তখনও তো তিনি এই রকম বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছেন। কিন্তু বিষয়টাকে একটু ঠিকভাবে দেখেন, আওয়ামী লীগ কিন্তু কাউকে নির্বাচনে আসতে বাধা দেয়নি। তারা আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না বলে পণ করেছে, তাই তারা নির্বাচনে আসেনি। আর এবারের বিষয়টি কি, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না। কেন দেবে না? কারণ বাংলাদেশের বেশি জনগোষ্ঠী আওয়ামী লীগের সাথে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাহলে যে মেটিকুলাস ডিজাইন, দেশ বিক্রির যে ষড়যন্ত্র, এই জাতিকে আবার ফকির বানানোর যে ষড়যন্ত্র, মেসকিন বানানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটি বাস্তবায়িত হবে না। 71-এর পরাজিত শক্তিদেরকে এখানে শক্তিশালী করার যে প্রকল্প, সেই প্রকল্প শক্তিশালী হবে না। তাই আওয়ামী লীগকে বাইরে রেখেই এই নির্বাচনটি করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আগামীকালের নির্বাচনে যেটুক হচ্ছে এটুকটি কারা জিতবে। নিশ্চিত করে আপনারা ধরে নিতে পারেন 200-রও অধিক সিট নিয়ে বিএনপি মেজরিটি পার্টি হিসেবে বেরিয়ে আসবে। কেন আসবে? 3টি কারণ। প্রথমত, ডক্টর ইউনূসের কিন্তু পালানোর পথ বন্ধ। একমাত্র বিএনপির হাতে যদি ক্ষমতা না দিতে পারে, তাহলে পৃথিবীর কোথাও তিনি যেতে পারবেন না। কারণ বাংলাদেশে একটি মৌলবাদী সরকার আসুক, বাংলাদেশে একটি ধর্মাশ্রয়ী সরকার আসুক, একটি সাম্প্রদায়িক শক্তির সরকার আসুক, যারা জাহান্নামেরা জান্নাতের টিকিট বিক্রি করে, সেই রকমের সরকার আসুক, যেই দলের প্রধান কোনোদিন কোনো নারী হতে পারবে না, যেই দেশের প্রধান কোনোদিন কোনো নারী হতে পারবে না, সেই রকম চিন্তা চেতনার সরকার আসুক, সারা বিশ্বের আফগানিস্তান, পাকিস্তান, ইরান এবং এই টার্কি ছাড়া আর কেউ তাদের সাথে নেই। যার কারণে এই 4টি দেশে এই ডক্টর ইউনূসের বসবাস করা সম্ভব নয়। তাই তিনি বেছে নিলেন যে বিশ্বের কোথাও গিয়ে পালাতেও যদি হয়, তাহলেও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এক। দ্বিতীয়ত, বাংলাদেশের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর সাথে কিন্তু ভারতের সার্বক্ষণিক একটা যোগাযোগ আছে। ভারত আলটিমেটাম দিয়ে বলেছে, হয় সুষ্ঠু নির্বাচন করো, জনগণের মানুষকে ভোট দাও, না হয় যুদ্ধ করো। এইরকম একটা পরিস্থিতিতে আর্মি দেখলো যে না, এই দেশকে, এই সমাজকে বাঁচাতে হলে আমরা এই দেশে কোনো মৌলবাদী, ধর্মাশ্রয়ী, সাম্প্রদায়িক এবং পাকিস্তান আফগানিস্তানের মডেলের কোনো শক্তিকে নির্বাচনে নিয়ে আসতে পারি না। তাই আর্মিও সিগন্যাল দিয়েছে কাদের পক্ষে? বিএনপির পক্ষে। এখন প্রথম আলোটা আজকে একটু উল্টিয়ে দেখেন, দেখবেন কোথায় কোথায় জামাতের লোক টাকা নিয়ে ধরা পড়ছে, সেটা কিন্তু প্রথম পাতায় বড় করে করে কিন্তু হিসাব দিচ্ছে। আর অন্যদিকে বিএনপির পক্ষে কিন্তু লেখা শুরু করেছে। প্রথম আলো যখন লেখা শুরু করে, তখন বুঝলেন যে সিগন্যাল আগে থেকেই তাদের কাছে চলে এসছে। এবং আগামী দিন যত সন্ত্রাস, যত চাঁদাবাজি, যত অস্ত্রবাজি, যত কিছুই করুক, জামাতে ইসলামী 30 থেকে 60টি আসনের বাইরে পাওয়া সম্ভব না। এটাও জামাতের জন্য স্বাধীনতা অর্জনের চাইতেও বড়। কারণ জামাত সারা জীবনে কোনোদিন 20টি আসনের উপরে পায়নি। সেই জামাত যদি এখন 40টি বা 50টি সিট পায়, তাহলে তো আপনি বুঝলেন যে এই দেশে জামাত বিশাল কিছু করে ফেলছে। আর অন্যদিকে বিএনপি খালি মাঠে তো গোল দিতেই হবে। যদি খালি মাঠেও গোল দিতে না পারে, পেনাল্টি কিকও যদি না দিতে পারে, তাহলে বিএনপি তো আর রাজনৈতিক দল হিসেবেই থাকা দরকার নেই। 3 বার দেশ চালিয়েছে, এখন আবার শক্তিশালী একটি সরকার গঠন করার চিন্তা নিয়ে বিএনপি কাজ করছে। এবং আর্মির সহযোগিতা, সেনাবাহিনীর সহযোগিতা, পুলিশের সহযোগিতা, সমস্ত সহযোগিতা থাকবে বিএনপির পক্ষে। জামাত যত মেকানিজম করুক, যত পয়সা ছিটাক, কোনো কিছুতেই কিছু হবে না।
জামাতের বাংলাদেশের সমর্থক ছিল 7%। গত 91 থেকে 2001 সালের নির্বাচন পর্যন্ত যদি দেখবেন 7% থেকে যদি বড় হয়, আরো ধরেন ডাবল হয়ে গেল, 15 হয়ে গেল, অথবা 20 হয়ে গেল। মোট জনগোষ্ঠীর 20টা, যারা ভোট দিবে তাদের 20%। এই 20% লোক যদি জামাতকে ভোট দেয় আওয়ামী লীগের অ্যাবসেন্সে, তাহলে আরো 80 ভাগ ভোট বাকি থাকে। এই 80 ভাগের মধ্যে 10 ভাগ ভোট সরমনাই সহ বিচ্ছিন্নভাবে যারা দাঁড়িয়েছে তারা পাবে, আর 70 ভাগ ভোট বিএনপি পাবে। এখন যেই দল এককভাবে 70% ভোট, মানে কাস্টিং ভোট, বাংলাদেশের টোটাল ভোটের 50%-এর বেশি কিন্তু কাস্ট হবে না, আমি বলেই দিয়েছি। কিন্তু যেটা কাস্ট হবে তার 70 ভাগ ভোট বিএনপি পাবে, আর 30 ভাগ ভোট জামাতে পাবে এবং তার এলাইরা পাবে। তাহলে এই 30 ভাগের মধ্যে জামাতের ভোট হইতে পারে 20 ভাগ, আর 10 ভাগ হচ্ছে সরমনাই এবং অন্যান্য খুচরা পার্টিদের। তো এই খুচরাদেরকে নিয়ে জামাতের পক্ষে কোনোভাবেই তার সমস্ত এলাইদেরকে নিয়েও 100টি আসন সিকিউর করা সম্ভব না। এর ফলে নিশ্চিতভাবে আপনারা ধরেই নিতে পারেন আগামীকালের পর 2-1 দিনের মধ্যে যেই একটি সরকার আসবে, সেই সরকারটি বিএনপির নেতৃত্বেই হবে। এবং জামাতের যে আস্ফালন, তাদের যে হাঁক ডাক, আপনারা অনেকেই, আমি যখন বিভিন্ন জায়গায় ফোন করি তখন দেখি কিছু কিছু মানুষ জামাতের দিকে মুখ করেছে। এরা কারা? এরা বিএনপির ভোটার ছিল, এরা জামাতের দিকে সুইং করেছে। কোত্থেকে? এই জন্যই তো বললাম 7 থেকে 20। 7 থেকে 20 মানে আপনার 13% ভোট বেড়ে গেছে জামাতের। কিভাবে বাড়লো? এরা কিন্তু আওয়ামী লীগ থেকে যায়নি, এরা কিন্তু বাম দলীয় জোট থেকে যায়নি, এরা বিএনপি থেকে গিয়েছে। কেন গিয়েছে? কারণ বিএনপি যখন গঠিত হয় ওই 1978, 76, 77, 78, 79 সালের দিকে যখন বিএনপি আস্তে আস্তে ফর্ম হয়, বড় হয়, তখন মূলত জামাত পাকিস্তানি ধারার মানুষদেরকে নিয়ে তৈরি করেছিলেন বিএনপি। পরবর্তীতে বিএনপির নিজস্ব একটা জায়গা তৈরি হলেও বিএনপির ভেতরে একটা লার্জ পপুলেশন ছিল যারা জামাতের আদর্শগুরু, ধর্মগুরু এবং জামাতপন্থী। কিন্তু জামাত যেহেতু বড় দল ছিল না, টিকতে পারবে না, সেই জন্য নানান সুযোগ সুবিধার কারণে তারা বিএনপিকেই ভোট দিত। এবার যখন জামাতে ইসলামী দেখলো যে হম্বিতম্বি তারা করছে এবং বিএনপিকে প্রেসার দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় চলে আসছে, তাই তাদের এই ঘরের ছেলেরা ঘরে ফিরে গেছে, যার কারণে বিএনপিতে ভোট কমলো আর জামাতে ভাললো। তো বিএনপিতে কমলেও বিএনপি যে পরিমাণে কমেছে তার 3 গুণ পরিমাণে ভাসমান ভোটার এসে জয়েন করেছে। কেন করেছে? কারণ তারা বিশ্বাস করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের মধ্যে নারী পুরুষের সমতায় তারা বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় তারা বিশ্বাস করে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, 71-এর স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে তারা বিশ্বাস করে। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষী এই চিন্তা চেতনার মানুষের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, যার কারণে আপনি যত টাকাই দেন ভোটের বাক্সে কিন্তু পাল্লা মার্কার চাইতে এই দানের শীষ মার্কার ভোটে কিন্তু বেশি পড়বে। কাল আপনারা যখন ভোট দিয়ে আসবেন, সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে ভোট আসা শুরু করবে, সেই ভোটে আপনারা দেখতে পারবেন আমার অ্যানালাইসিসটি কতটি সঠিক আর কতটি ব্যাঠিক। এবং আরও একটি কথা বলে রাখি যে বাংলাদেশের আগামীকালের যে নির্বাচন, এই নির্বাচনটি বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে একটা অবস্থান, এই অবস্থান থেকে বাংলাদেশকে মুক্তি দেবে না। এই যে সরকারটি আসবে, এটা জনগণের ম্যান্ডেট হবে না, এটা জনগণের গণতন্ত্রের প্রতিফলন হবে না, এটা হবে একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ডক্টর ইউনূসের যে বাংলাদেশের সর্বোচ্চ লুটে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দিয়ে যে প্রকল্প তিনি নিয়েছেন, সেই প্রকল্প থেকে শুধুমাত্র তিনি চলে যাওয়ার একটা পথ করা, আর কিছুই না। তারেক রহমান দীর্ঘদিন বিদেশি ছিলেন, 17 বছর পরে দেশে গিয়ে এই দেশকে কি দিবেন, কি চালাবেন আমরা জানি না। তবে আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে
গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, অর্থনৈতিক মুক্তির পথেও যাবে না, সামাজিক মুক্তির পথেও যাবে না, এবং সামাজিক যে অস্থিরতা, রুল অফ ল যে ভেঙে পড়া, আইনের শাসনে ভেঙে পড়া, এটাকেও রোধ করা সম্ভব হবে না। বিএনপি এবং জামাতের মধ্যে হানাহানি, পিটাপিটি, লাঠালাঠি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এই সমাজ একটি অন্ধকারের দিকে যাত্রা করবে। আমরা আশা করি সমাজের সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ তার বিবেক বিবেচনা খরচ করে এই দেশ, এই সমাজকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। লিসা কালামের একটা সুন্দর গান আছে, যেটা পরবর্তীতে সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন। সে গানটা হচ্ছে, যদি রাত পোহালে দেখো বঙ্গবন্ধু মরে নাই। কিন্তু আজকের এই দিন দেখলে বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে বঙ্গবন্ধু বলতেন, বিষ দাও খেয়ে মরে যাই। এবং বাংলাদেশের এই স্বাধীনতার পেছনে যারাই ছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই ছিলেন, সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানী, জিয়াউর রহমান, ওসমানী, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, তারা সবাই আত্মহত্যা করতেন আজকের দিন দেখলে। যে দেশদ্রোহীরা, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে সক্রিয়ভাবে, যারা আলবদর বাহিনী গঠন করেছিল, যারা আমাদের ইন্টেলেকচুয়ালদের হত্যা করেছিল, যারা আমাদের মেয়েদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল, যারা আমাদের মুক্তি যোদ্ধাদের দেশদ্রোহী বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই জামাতিরা আজকে আমাদের মাথা ব্যথার এত বড় কারণ হয়ে গেছে। বাংলাদেশের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা ছিল তারা আজকে জীবিত থাকলে আত্মহত্যা করত। মুক্তিযোদ্ধারা কবরে টেনশনে ভুগছেন। এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, যে কোনো কারণেই হোক, তারা ছলচাতুরির শক্তিতে হোক, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, তরুণ প্রজন্মের মাথা খেয়ে হোক, সাধারণ প্রজন্মের অজ্ঞতার কারণে হোক, যে আজকে এই রাজাকাররা ক্ষমতায় যেতেও পারে, একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা যেই সকল ধর্মের মানুষের সম অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম, সেই অধিকারকে জুতা মেরে আজকে শুনতে হচ্ছে যে বাংলাদেশে এরা গলা উঁচু করে বলে যে নারীরা সরকার প্রধান হবে না। জোরে বলে, একদিন তো মিনমিনিয়ে বলেছে, না হারাম না, নারী নেতৃত্ব হারাম না, এখন উঁচু করে বলে যে নারী প্রধানমন্ত্রী হবে না, আমিরও হতে পারবে না, ইনায় বিনায়, এবং সকল নারীদের মুখ ঢেকে দিয়েছে। আমাদের মেয়েরা এখন আর শাড়ি পরে না, এখন আর খোপায় ফুল দেয় না। কাজী নজরুল ইসলাম, উনিও যদি জীবিত থাকতেন, উনি গলায় ফাঁসি দিতেন যে আলগা করগো খোপার বাঁধন। এই গান আমি কেন লিখেছিলাম? আত্মহত্যা করতেন। সোহরাব হোসেন, আব্বাস উদ্দিন, ওনারা জীবিত থাকলে তানপুরা দিয়ে নিজের মাথা ফাটাতেন নিজেরা, যে কি দেশ দেখতে হচ্ছে, যেখানে বাঙালি সংস্কৃতি মারা যাচ্ছে। বাঙালি সংস্কৃতি পালন করা মানে হিন্দু সংস্কৃতি বলে মুসলমানদের কাছে জান্নাত বিক্রি করছে, এবং জান্নাত বিক্রি করছে আবার ঘুষ দিচ্ছে, ভোটারদেরকে ঘুষ দিচ্ছে। বুঝতে পারছেন? ভোটারদেরকে ঘুষ দিচ্ছে। এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে যে ভোটারদেরকে ঘুষ দিচ্ছে, এবং তারা আবার শরীরের কথা বলে, জান্নাতের কথা বলে, যারা ভোটারদেরকে ঘুষ দেয়। তাহলে ওদের হাত কেটে ফেলা উচিত না? হাত কাটা উচিত। শরিয়ার আইন তো চুরি করলে হাত কাটা। তাহলে ওরা যে ভোট চুরি করছে, দরজা বন্ধ করে ভোট দিচ্ছে, তাহলে ওদের কি শাস্তি হওয়া উচিত বলেন আপনারা? এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের চিন্তার কারণ হয়েছে যে জামাত ক্ষমতায় যেতেও পারে স্বাধীন বাংলাদেশে। এর চেয়ে বড় বেজ্জুতি আমাদের জন্য কিন্তু এটা ওদের জয় হয়ে গেছে। এমনি ওরা ভোট 20টা পাক, ওরা মনে করেন 20টা সিট পেয়েছে সংসদে, তাও জিত হয়ে গেছে ওদের। কারণ কি জানেন? আমাদের মাথা ব্যথার কারণ হয়েছে, তাই না? আমাদের মাথা ব্যথার কারণ হয়েছে এই রাজাকার উত্তরসূরিরা। এবার আমার ভোট আমি কাকে দিব?
আপনারা জানেন যে আমি জাতীয়তাবাদীতে বিশ্বাস করি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব ভালোবাসি, তার সমালোচনাও করি, কেউ তো সমালোচনা হতে না। আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি। আমার ভোট কই দিব আমি তারেককে পছন্দ করি না। আমি পরিবারতন্ত্রের বিরোধী। এটা কেমন অন্যায়? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় বলাটা কি অন্যায়? আমি পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই, এটা বলা কি অন্যায়? আমি আমার চরম শত্রুর সুষ্ঠু বিচার চাই, এ কথা কি বলা অন্যায়? আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, যে দলটি দেশের জন্ম দিয়েছে, তাদের ভিতরে কি অন্যায় করলে শাস্তি হোক, এই কথাটা বলা কি অন্যায় আমার? তাহলে আমার চয়েস কোথায়? আমার চয়েসটা কোথায়? রাজাকারকে তো ভাই দিতে পারি না, ভাই পারি, রাজাকারকে তো ভোট দিতে পারি না, যারা বাংলাদেশের ইতিহাস উল্টে ফেলবে, গণতান্ত্রিক সবকিছুকে ধ্বংস করবে। ভাই একদিকে গু আরেকদিকে সাপ, কই কই পাড়া দেই বলেন তো, কই পাড়া দেই? অন্তত সাপকে তো ভোট দিতে পারি না, তাই না? এই নির্বাচন অল ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। অল ইনক্লুসিভ নির্বাচন না হলে নির্বাচনে জয়ের আনন্দ কেউ সম্পূর্ণভাবে দাবি করতে পারে না। আওয়ামী লীগ নির্বাচন করতো, ভরাডুবি হতো, বিএনপি গর্ব করতে পারতো যে আমরা আওয়ামী লীগ অনেক ভুল করেছে, এবার আমরা জয়ী হয়েছি। লজ্জা কোথায়? আওয়ামী লীগ লজ্জা পাওয়ার কথা না যে আমরা ভুল করেছি ভাই। কিন্তু এটা অল ইনক্লুসিভ নির্বাচন নয়। পরাজয় তো আমাদের এমনি হয়ে গেছে, তাই না? তো রাজাকাররা বাংলাদেশে অনলাইনে বটগিরি করে, বাংলাদেশে মাথা উঁচু করে বলে স্বাধীনতার চেতনার কথা বলা যাবে না, এই দিন আমাদের দেখতে হচ্ছে না। এই কথাগুলো মনে রেখে অন্তত বিএনপিকে ভোট দেন ভাই, বিএনপিকে ভোট দেন, কিছু করার নাই। ভোট যদি দিতেই হয় বিএনপিকে ভোট দিন, এই রাজাকারের বাচ্চাদেরকে দিয়েন না, দিয়েন না। স্বাধীনতার সাথে এত বড় বেইমানি আপনারা করেন না। আমিও কম সমালোচনা করি না তারেকের, করি না, তারপরেও লেট হিম বি দ্য পিএম, দেখি কি করে। তারপরে আস্তে আস্তে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করব, সকলের রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রাম করব। রাজাকারের বাচ্চাদেরকে ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। তো আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাইতে টাকা দিয়ে ভোট নিতে হবে কেন? সিল মারতে হবে কেন? মানুষ তো যেভাবে বেহেশতের লোভ দেখাইলো, যেভাবে দোজখের ডর দেখাইলো, তার মানে তাদেরই কনফিডেন্ট নাই যে জনগণ ভোট দিবে না। আসলেই দিবে না। কারণ যতই দোজখের ভয় দেখাক, যতই বেহেশতের লোভ দেখাক, তাদের ৭১-এর যে আকাম কুকাম, ৭১-এর যে পাষণ্ডতা, ৭১-এর যে বাংলাদেশ বিরোধিতা, ৭১-এর যে হত্যা, খুন, ধর্ষণ, এগুলো তারা ঢাকতে পারবে না। কারণ ইতিহাস কখনো মোছা যায় না। আমরা যদি জেনারেল জিয়ার ভাষাতেও বলি, কারণ আওয়ামী লীগের তথ্য দিলে বলবে যে আহা আওয়ামী লীগের নেতার উদাহরণ দেন, জেনারেল জিয়ারই উদাহরণ দেয়। উনি বলেছিলেন ব্যারিস্টার মওদুদকে, মিস্টার মওদুদ, হিস্ট্রি ক্যান নট বি ইরেজড। ইতিহাস তো মোছা যাবে না। যখন তিনি বঙ্গবন্ধুর নাম স্বাধীনতার দলিলপত্র থেকে বাদ দিতে বলেছিলেন, তখন জেনারেল জিয়া এই কথা বলেছিলেন। এই দেশের একটা জেনারেল বুঝলো যে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া যাবে না, কিন্তু বিএনপির কর্মীরা বোঝা, ওটা অন্য প্রশ্ন। যেটা বলতেছিলাম, ইতিহাস যেমন মুছা যায় না, তেমনি জামাতের আকাম কুকাম অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলো তারা মুছবে কি করে? তাই তারা জানে তাদের ভোট দিবে না। তাই তারা আওয়ামী লীগকে দোষ দিয়েছিল, আওয়ামী লীগ নাকি দিনের ভোট রাইতে করে। এরা আবার দিনের ভোট রাইতে করে না, একদিন আগে করছে আর কি। এটা আসলে ঐতিহাসিক নির্বাচন। এই দেশের নির্বাচন কমিশনার, তারপরে আদম ব্যাপারী ইউনুস, জামাতের আমির, এরা বলছে ঐতিহাসিক নির্বাচন হবে। আসিফ সার সহ আরো যারা আছে তারা বলছে ঐতিহাসিক নির্বাচন। যে ভোট আগে তো রাইতে মারা শুরু করতো, আওয়ামী লীগ নাকি রাতে দিত, গভীর রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ে। জামাতের আমিরও বলছে তাহাজ্জুদ নামাজ পড়ে রেডি থাকেন। এরা দেখি এসে নামাজ পড়ে, মাগরিব পড়ে আগের দিনই রেডি ভোট দেওয়ার জন্য। তো এরা জানে এদের বেহেশত দিয়েও এদের ভোট নেওয়া যাবে না, দোজখের ডর দেখাও ভোট পাওয়া যাবে না, তাই তারা সিল দেওয়া শুরু করছে। কিন্তু তাদের মনের আশা কোনোদিনই পূরণ হবে না, হওয়ার প্রশ্নই আসে না। কারণ বেল পাকলে কাকের কিছু যায় আসে না, কাকের কপালে কিন্তু বেল খাওয়া জুটবে না। তেমনি জামাতের কপালে কোনোদিনই বাংলাদেশের ক্ষমতা জুটবে না, বাংলাদেশের ক্ষমতার কুর্সি জুটবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। যদিও আগামীকাল তারা
হ্যাঁ, আগামীকাল অলরেডি তারা শুরু করে দিয়েছিল, আগে এখনো শুরু করেছে। যেন তেন ভাবে তারা ক্ষমতার মসনদে চলে যাবে। কিন্তু জামালপুরের ভাষায় বলি যে অত নালি আদাসের না।